এই যে মা, এখনো ঘর মোছা শেষ হয়নি। সকাল হয়ে গেল, আমার চা কোথায়? বয়স হয়েছে তো কি হয়েছে, খেতে পারো, কাজ করতে পারো না কেন? আরে বাবা গণেশ, এই শরীরটা তো আর আগের মতো নেই রে। সারা রাত ঘুম হয় না, হাড়ে হাড়ে ব্যথা। নিজের মায়ের কষ্টটা একটু বোঝ বাবা। মায়ের মতো? মা, আপনি মুখ সামলে কথা বলবেন। আপনি এখানে ফ্রিতে থাকছেন, খাচ্ছেন, পড়ছেন, এটাই কি কম? আর কত সুবিধা চান আপনি? ফ্রিতে থাকি বলছো? এই ঘর আমার স্বামীর বানানো। এই উঠোনে তোমাদের বাবা খেলে বড় হয়েছে। তার গণেশ, আমার যখন 12 বছর বয়স, তখন আমাকে তোমার শ্বশুর মশাই এই বাড়িতে বিয়ে করে আনে। আর তুমি বলছো আমি ফ্রিতে খাচ্ছি? চুপ করো মা, পুরনো কথা টেনে এনো না। সময় বদলেছে, তোমার আগের দিন আর নেই। এখন আমার সংসার আমার নিয়মে চলবে। শ্যামলী যা বলে তাই হবে। হায় রে কপাল, যে ছেলেকে কোলে পিঠে করে বড় করলাম, আজ তার কাছে আমি বোঝা। নিজের রক্ত যদি এমন হয়, তাহলে অন্যকে আর কি দোষ দেব? সবই আমার কপাল। এবার থামুন তো মা, বেলা গড়িয়ে দুপুর হতে চললো। এবার রান্নার ব্যবস্থা তো করতে হবে। মানে আমাদের কি না খাইয়ে মারার পরিকল্পনা করছেন? এক্ষুনি সব কাজ ছেড়ে তাড়াতাড়ি রান্নাঘরে যান বলছি। আমি যাচ্ছি শ্যামলী, তুমি রাগ করো না। এই ভাতটা এমন শক্ত কেন? ভালো করে ফোটাননি বুঝি? সবকিছুতে আপনারা তো তারা কিসের, হ্যাঁ? আজকাল কাজকর্মে কিন্তু অনেক ঢিলা হচ্ছে আপনার। আমার তো মনে হচ্ছে আপনি ইচ্ছে করে এসব করছেন, তাই না? না মা, আগুনটা ঠিক মতো ধরেনি। আসলে আমি তো চোখেও কম দেখি, কেমন যেন ঝাপসা ঝাপসা লাগে। আমি আবার ভাতের হাঁড়িটা উনুনে বসাচ্ছি। দরকার নেই। আপনার মতন একটা অলস বুড়ি থাকলে সংসারে তো ক্ষতি হবেই। আজকাল আপনি সব সময় নাটক করেন। ও মা গো, আমি নাটক জানি না, সত্যি বলছি। আমার বয়স হয়েছে, আমি কি আর আগের মতো পারি সব কাজ সামলাতে? তাও তো সংসারের সব কাজই করি। আজ আসুক গণেশ, আমি ওকে সব মনের দুঃখ বলবো। গণেশ বাবা, তোর বউ আমায় খুব কষ্ট দেয়। আমি তো কিছু বলি না, মুখ বুজে সহ্য করি, তাও আমায় কথা শোনায়। ওকে একটু বোঝা। এইসব মিথ্যে কথা। শ্যামলী কখনো এমন করবে না, আমি জানি। তুমি নিশ্চয়ই ওকে উস্কিয়েছো, তাই হয়তো ওর মাথা গরম হয়ে যাচ্ছে এবং তোমাকে কথা শুনিয়েছে। দেখেছো, দেখেছো এবার? তোমার ছেলে তো তোমাকেই বিশ্বাস করে না। এখন বুঝলে তো? তুমি যতই ওর কাছে আমার নামে কান ভাঙাও না কেন, ও বিশ্বাসই করবে না তোমার কথা। এই বাড়িতে আর থাকবো না। আমার যেখানে দাম নেই, আমি সেখানে থাকবো না। যাকে, এই বুড়ি এই বাড়ি ছেড়ে চলে গেলেই ভালো। আপদ কোথাকার! পৃথিবীতে প্রতিদিন কত লোকের মরণ হয়, এই বুড়িটার মরণ হয় না। আমি দু চোখকে দেখতে পারি না এই বুড়িটাকে। যদি বুড়িটা ঘর ছেড়ে চলে যায় খুব ভালো হয়, আমি আর গণেশ শান্তি পাবো। হে ভগবান, তুমি আমায় করুণা করো। আমি আর কারুর বোঝা হতে চাই না। আমার যেদিকে দু চোখ যায় চলে যাব। আজ থেকেই গাছটাই আমার বাড়ি, মাথার ওপর ছাদ থাকলেই চলবে। কাল থেকে ভাবছি ঝাল পিঠে বানাবো। এই হাত দুটো এখনো কাজ জানে, কারোর দয়া চাই না। যতদিন বাঁচবো নিজের ভাতের জোগাড় নিজেই করব।
কারোর কাছে হাত পাতবো না। সারা জীবন অনেক কষ্ট করেছি, কষ্ট করতে আমার সমস্যা নেই। এই বয়সে আবার নতুন করে বাঁচার চেষ্টা করব। হে ঈশ্বর, পাশে থেকো। এই শীতটাই আমার ভরসা। শীতে মানুষের মন পেট সব নরম হয়। ঝাল পিঠে খেলে কষ্ট মানুষ ভুলে যায়। আমার কষ্টটা কেউ বুঝুক না বুঝুক, এই হাত দুটো কিন্তু ঈশ্বরের দান। তাই ঝাল পিঠে বানিয়ে গ্রামের প্রতিটা ঘরে বিক্রি করব, এবং যা উপার্জন হবে তা দিয়ে আমার অনায়াসে চলে যাবে। ও গো ঠাকুমা, এসব কি বানিয়েছো? খালি পিঠে আর তেঁতুলের চাটনি, একবার খেয়ে দেখ। না না, এমনিতেই বাড়িতে বউয়ের কথার ঝাল সহ্য হচ্ছে না। আমি আবার তোমার ঝাল পিঠে খেয়ে অসুস্থ না হয়ে যাই। দেখিস বাবা, এই পিঠে খেলে তোর বউও রাগ ভুলে যাবে। আহা, তেঁতুলের চাটনি, একবার আমার হাতের ঝাল পিঠে বউকে খাইয়ে দেখ, সব ঠিক হয়ে যাবে। ও বাবা, কি সুন্দর গন্ধ গো! ঝাল পিঠে নাকি? হ্যাঁ মা, খাও, দাম কমই নেব। কোনো মতে আমার পেটটা চললেই হলো। আচ্ছা দাও দেখি। আমাকেও দাও তো কটা ঝাল পিঠে। ঠাকুমা, তোমার হাতে জাদু আছে গো, কালকেও বানিও। হ্যাঁ ঠাকুমা, সত্যি তোমার সাথে ঝাল পিঠে খেতে অসাধারণ হয়েছে। কাল আবার আসবো তোমার এখানে খেতে। আচ্ছা আচ্ছা ঠাকুমা, ওনারা যখন বলছেন তাহলে নিশ্চয়ই তোমার ঝাল পিঠে খুব সুস্বাদু খেতে হবে। আমাকেও কটা দাও, আমিও নিয়ে গিয়ে আমার বউকে এই ঝাল পিঠে খাওয়াবো। দেখি যদি তার মাথা ঠান্ডা হয়। আজ একটু বেশি বানালাম, কাল ভোরে বেশি বিক্রি হবে। কে 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 ওখানে? ও মা গো, বড় হাত! এই হাত কার? বাবা গো, আমি গরিব বুড়ি, পিঠে চুরি করিস না। এই বয়সে খুব কষ্ট করে রোজগার করি, এই পিঠেগুলো খেয়ে আমার সর্বনেশ করিস না রে। ভয় পাস না বুড়ি, আমি তোকে মারতে আসিনি। আমি শুধু গন্ধে পাগল হয়ে গেছি। এমন সুগন্ধ আমি কখনো পাইনি। মা, আমাকে চাইলে তুই মেরে ফেল, এই পিঠে নিস না। এই পিঠে দিয়ে যে আমার পেট চলে। আমার ছেলে বউ আমায় খুব কষ্ট দেয়। ওদের যন্ত্রণায় আমি অতিষ্ঠ হয়ে গ্রামের ঘরে ঘরে এই পিঠে বিক্রি করে পেট চালাই। নিজের ভিটে মাটি ছেড়ে এই গাছের নিচে কুঁড়ে ঘর বেঁধেছি। এই পিঠে খেলে আমায় না খেয়ে থাকতে হবে। মানুষ হয়েও তুই ভয় না পেয়ে এমন কথা বলছিস? ভয় আমার জীবন সঙ্গী। ছেলে ঘরে থাকাকালীনও আমি ভয়েই ছিলাম। বউয়ের জ্বালাতন, ছেলের অবিশ্বাস, সবই আমাকে সহ্য করতে হয়েছে। তোর কথা শুনে আমার বুকটা কেঁপে উঠছে রে বুড়ি। আমি শাকচুন্নি, মানুষের কষ্ট বুঝি না। ভেবেছিলাম তোর মুখে দুঃখের কথা শুনে আমারও কেমন মনটা দুঃখ দুঃখ লাগছে। মা, তুই পিঠে খা, কিন্তু চুরি করে না। আমার সাথে বসে খা, কথা দিলাম যখনই পিঠে বানাবো তোকে ডেকে দেব। তুই যখন আমাকে মা বলে ডাকলি, আমায় খেতে দিলি, আমিও আজ থেকে তোকে মা বলে ডাকবো। আজ থেকে তুই আমার মেয়ে, আমি তোর মা। এই তেঁতুল গাছের নিচে কুঁড়ে ঘরে দুজনে মিলে থাকবো।
আমি রোজ পিঠে বানাবো, তোকে খেতে দেব। মা তুই চিন্তা করিস না, আমি সব সময় তোর পাশে থাকবো, তোকে সব সময় সাহায্য করব, আর কোনো ভয় নেই। আমি যখন তোর সাথে আছি কেউ ক্ষতি করতে পারবে না। মারে, আজ আমার শরীরটা ভালো না। মনে হচ্ছে এই হাড়গুলো যেন আলাদা হয়ে যাচ্ছে। এই ঠান্ডায় আগুন জ্বালাতে গেলে চোখ অন্ধকার হয়ে যাচ্ছে। জানিস মা, এই শরীরটা একদিন খুব শক্ত ছিল, যখন আমার বয়স কম ছিল। এই হাত এই হাতে আমি কোলে করে গণেশকে মাঠে নিয়ে গেছি, এই হাতেই ভাত খাইয়েছি। আজ সেই হাত কাঁপছে, তবু পিঠে বানানো ছাড়তে পারি না। কারণ এই পিঠে শুধু খাবার না রে মা, এই পিঠে আমার সম্মান। মা তুই আর আগুনের কাছে যাবি না, আজ থেকে তুই শুধু বসে থাকবি। এই পৃথিবীতে আমি অনেক মানুষের লোভ দেখেছি, রক্ত দেখেছি, ভয় দেখেছি, কিন্তু এমন কষ্টের সঙ্গে লড়াই করা শক্ত মানুষ আমি দেখিনি। আজ যদি তুই অসুস্থ থাকিস, তোর মেয়েই আজ তার কাজ করবে। মানুষ যদি আমায় দেখে ভয় পায়, আমি মুখ ঢেকে নেব, তোর গলা নকল করব, তোর মতো করেই হাঁটবো, কিন্তু তোর পিঠে বিক্রি বন্ধ হতে দেব না। মা, এমন মেয়ে যদি আমার ঘরে জন্মাতো, আজ আমি তাহলে আমায় গাছের নিচে থাকতে হতো না। যা করবি সাবধানে করিস মা। মানুষের মন বড় নিষ্ঠুর, ভালোবাসতে জানে না, কিন্তু বিচার করতে খুব জানে। মা তোর মনে আমার প্রতি এত ভালোবাসা দেখে আমার মন গলে যাচ্ছে, আমার মানুষের ওপর ধারণা বদলে গেছে। তোকে দেখে আমার বারবার আজ মায়ের কথা মনে পড়ে। ঝাল পিঠে নেবেন গো মা? শীতের সকালে গরম পিঠে, তেঁতুলের টক আর ঝালের জাদু। এই পিঠে খেলে শুধু পেট ভরে না, মনের ভেতরের জমে থাকা কষ্ট গলে যায়। আজ নিন মা, কাল কে জানে থাকবো কিনা। আরে ঠাকুমা, আজ আপনার গলা কেমন লাগছে? মুখও ঢেকে রেখেছো। এই শীতে গলাটা বসে গেছে, আর মুখ ঢাকছি কারণ মানুষ আজকাল বুড়ো মুখ দেখলে দাম কম দেয়। কিন্তু পিঠের স্বাদ তো আর মুখে নয়, হাতে থাকে। বাহ, তুমি আজকাল খুব সুন্দর কথা বলতে শিখেছো। তোমার পিঠের সাথে সাথে কথাতেও বেশ জাদু আছে। তুমি একেবারে ঠিক কথা বলেছ। আমাদের এই গ্রাম খুব সৌভাগ্যবতী যে তোমার মতো একজন ঠাকুমাকে পেয়েছে, যে তার হাতের গুণে এত ভালো ঝাল পিঠে বানায়। ঠাকুমা কথা দাও, এই গ্রাম ছেড়ে তুমি কোথাও যাবে না। না না, কোথাও যাব না। গ্রামের তেঁতুল গাছটাই তো আমার শেষ জীবনের আস্তানা, এবং গ্রামবাসীরা আমার প্রিয়জন। এসব ছেড়ে আমি কি আর অন্য কোথাও যেতে পারি? নাও এবার পিঠে খাও তোমরা। শ্যামলী, আজকাল একটা কথা কানে আসছে। লোক বলছে মা নাকি ঝাল পিঠে বিক্রি করছে। তুমি নিশ্চয়ই ভুল খবর পেয়েছো। মা এই বয়সে পিঠে বানাতে পারবে না আমি জানি। তোমাকে যে বলেছে সে একটা আস্ত বোকা, তোমার মতো। তুমি তো সারাদিন ঘরেই থাকো, তুমি কি করে জানবে? গ্রামের লোকে বলেছে মা নাকি মুখ ঢেকে ঘরে ঘরে পিঠে বিক্রি করছে। ওই যে বললাম, মুখ না দেখে কি করে নিশ্চিত হলো ওই মহিলা তোমার মা? তুমি ঠিকই বলেছ। তাহলে ওই মুখ ঢাকা মহিলাকে? এইসব গ্রামের লোকের কথা তুমি বিশ্বাস করো কেন গো? তোমার মাও নাটক করতে জানে, এটা আমি প্রথম দিন থেকেই বলেছি। উনি আমাদের বদনাম করার জন্যই এমন করছে, এটা সত্যি। কিন্তু যদি তাদের কথা সত্যি হয় আর আসল কথাটা আমাদের কাছে অজানা হয়ে থাকে, তাহলে কিন্তু আমাদের জন্য সেটা ভালো হবে না। গ্রামে যখন কথাটা রটেছে, তাহলে নিশ্চয়ই কিছু একটা তো আছে। এখন সময় মাথা গরম করার নয়, বরঞ্চ আমাদের বুদ্ধি কাটিয়ে মাকে আবার নিজেদের কাছে ফেরত আনতে হবে।
বাস শ্যামলী, কথাটা তুমি বুদ্ধিমানের মতোই বলেছ। কাল সকালেই আমরা একবার মায়ের কাছে যাব, বুঝলে? বেশ, তাই করব। মা, মারে, তুমি কেমন আছো? আজ হঠাৎ করে তোমার কথা খুব মনে পড়েছিল। ভাবলাম এতদিন তো ভুল বোঝাবুঝি হয়েছে, আজ সব মিটিয়ে ফেলতে এসেছি। এই গাছের নিচে তোমার থাকা আমাদেরও ভালো লাগছে না মা। লোক কি বলবে বলো তো? ছেলে বউ থাকতে মা গাছের তলায় থাকে, এ লজ্জা আমরা বইবো কি করে? গণেশ, আজ হঠাৎ করে তোমার মনে পড়লো যেদিন তোমার বউ আমার দিকে আঙুল তুলে কথা বলেছিল, যেদিন তোমার চোখের সামনে আমার সম্মান ভেঙে গিয়েছিল, সেদিন তোমার লজ্জা ছিল না? আজ যখন আমি নিজের হাতে নিজের ভাত জোগাড় করেছি, আজ যখন এই গাছ আমাকে ছায়া দিচ্ছে, তখন তোমার মায়া জাগলো? মা, আপনি ভুল বুঝছেন। আমি তো আপনাকে কষ্ট দিতে চাইনি। সংসারের চাপে অভাবে কথাগুলো একটু এদিক ওদিক হয়ে গেছে। যদি আপনি ফিরে আসেন, আমি কথা দিচ্ছি আপনাকে আর কথা শোনাবো না। থাম শ্যামলী, এই কান্না আমি চিনি। এই কান্না সেই কান্না যা মানুষ বিপদে পড়লে বের হয়, ভালোবাসা থেকে নয়, ভয়ের থেকে। সংসারের চাপে দিলে যদি মানুষ নিষ্ঠুর হয়, তাহলে গরিব মানুষগুলো সব হিংস্র হতো, কিন্তু হয় না। কষ্ট মানুষকে হয় ভাঙে, নয় মানুষ বানায়। থামো, আর একটাও মিথ্যা শব্দ নয়। আজ আমি শুধু শাকচুন্নি নই, আজ আমি সেই সব মায়ের কান্না যাদের ঘর আছে কিন্তু আশ্রয় নেই। তোরা কি জানিস সেই বুড়ি কত রাতে না খেয়ে ঘুমিয়েছে, কত রাত অপমান গিলে বেঁচেছে? আর তোরা যাকে বোঝা ভাবছিস, আমি তাকে মা ভেবেছি। কে তুমি? তুমি তো মানও। তুমি কে? আমি সেই ভয় যাকে মানুষ ডেকে আনে নিজের অন্যায় দিয়ে। আর চাইলে আমি যাদের শ্বাস বন্ধ করে দিতে পারি, এই শরীর তোদের ঘর বাড়ি সব শেষ করে দিতে পারি। কিন্তু এই মা আমাকে শিখিয়েছে ক্ষমা কাকে বলে। তাই এক্ষুনি এখান থেকে বেরিয়ে যা বলছি। মা, ওদের ছেড়ে দে। ওরা ভুল করেছে, কিন্তু প্রাণ নেওয়া যে সমাধান নয় রে। যদি মানুষ ভুল বুঝতে পারে, তাহলেই শাস্তি পূর্ণ হয়। ঠিক আছে মা, তোর কথা রাখছি, কিন্তু মনে রাখিস গণেশ, আজ তোকে আমি প্রাণে ছাড়লাম, কিন্তু আবার যদি কোনো বুড়ির চোখে জল আসে, তখন আর কেউ তোকে বাঁচাতে পারবে না। মা, আমরা ভুল করেছি, আমাদের ক্ষমা করো। চলো চলো, বাড়ি ফিরে চলো। না গণেশ, আমি ফিরবই না। যে ঘরে সম্মান নেই, সেই ঘর বড় হলেও জেলখানা। এই তেঁতুল গাছের নিচে আমি শান্তি পেয়েছি, একজন মেয়ে পেয়েছি যে রক্তের নয় তবু আপন। আজ এটাই আমার ঘর। যে মাকে সম্মান দিতে শেখে, সে মানুষ হতে শেখে।